কল্পনা করুন তো, কোনোদিন যদি মানব জাতির ভুলেই বহির্জগৎ থেকে কোনো এলিয়েন বাহিনী পৃথিবীতে উপস্থিত হয়, তাহলে কি আমাদের মানব জাতি সেই এলিয়েন বাহিনীর বিরুদ্ধে লড়াই করে মানব জাতির অস্তিত্ব রক্ষা করতে পারবে? হ্যাঁ বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি ঠিক এইরকম একটি গল্পের উপর ভিত্তি করে তৈরি হওয়া 2012 সালে মুক্তিপ্রাপ্ত একটি সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি ব্যাটলশিপ নিয়ে। সায়েন্স ফিকশন মুভি যারা পছন্দ করেন তারা আশা করি প্রত্যেকেই এই মুভি অলরেডি দেখে ফেলেছেন, কিন্তু যারা যারা এখনো দেখেননি তাদেরকে আমি রেকমেন্ড করব হাতে টাইম নিয়ে এই মুভিটি অবশ্যই দেখবেন। ওকে, তো আর ইন্ট্রোডাকশন বিস্তারিত করব না, এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। 2005 সালে নাসার কিছু মহাকাশ বিজ্ঞানী আমাদের সৌরমণ্ডলের মতো আরো একটি সৌরমণ্ডল আবিষ্কার করে, যেখানে তারা আমাদের পৃথিবীর মতো ঠিক একই রকম একটি গ্রহেরও সন্ধান পায়, যার নাম তারা দেয় প্ল্যানেট জি। মানে আমাদের পৃথিবীতে যেমন প্রাণের অস্তিত্ব রয়েছে, সায়েন্টিস্টরা অনুমান করে ওই প্ল্যানেট জি তেও প্রাণের অস্তিত্ব থাকতে পারে। ফলে এর পরবর্তীতে প্রায় 1 বছরের চেষ্টায় ইউএস আইল্যান্ড ওহাইওতে নাসা তাদের একটি প্রজেক্ট রেডি করে, যে প্রজেক্টের মাধ্যমে 3টি স্যাটেলাইট অ্যান্টেনা থেকে একটি রেডিও ফ্রিকোয়েন্সি মহাকাশে প্রেরণ করা হয়, আর মহাকাশে থাকা একটি স্যাটেলাইট আবার সেই ফ্রিকোয়েন্সিকে প্ল্যানেট জি এর উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। মানে নাসা ওই রেডিও ফ্রিকোয়েন্সি সেন্ড করে যাতে প্ল্যানেট জি তে যদি মানব সভ্যতার মতোই কোনো উন্নত সিভিলাইজেশন থাকে, তাহলে তারা যেন পৃথিবীর সঙ্গে যোগাযোগ করে। যাই হোক, এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা পরিচিত হই এই মুভির এক মুখ্য চরিত্র অ্যালেক্স হপারের সঙ্গে, যার আজ জন্মদিন হওয়ার কারণে সে তার দাদা স্টোন হপারের সঙ্গে একটি বারে বসে এনজয় করছে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, স্টোন হপার বর্তমানে ইউএস নেভির একজন কমান্ডার, আর অ্যালেক্স একদমই বেকার একটি যুবক। এনিওয়ে, এই বারে এনজয় করার টাইমে হঠাৎই অ্যালেক্স একটি সুন্দরী মহিলাকে ওই বারে প্রবেশ করতে দেখে। যে মহিলা ওই বার রিসেপশনে চিকেন বুরিটো অর্ডার করলে রিসেপশনিস্ট তাকে জানিয়ে দেয় এই মুহূর্তে এই ডিশ এখানে পাওয়া যাবে না। যেটা দেখে অ্যালেক্স ওই মহিলাকে ইমপ্রেস করার জন্য তাকে জানায়, এখানে পাওয়া যাবে না তো কি হয়েছে, আমি তোমাকে 5 মিনিটের মধ্যে চিকেন বুরিটো এনে দেবো। ফলে পরবর্তীতে অ্যালেক্স তার কথা রাখার জন্য একটি বন্ধ দোকান থেকে চিকেন বুরিটো চুরি করে, কিন্তু এই কাজের জন্য পুলিশ লাস্ট পর্যন্ত তাকে অ্যারেস্ট করে। যদিও অ্যালেক্সের দাদা স্টোন নেভি অফিসার হওয়ার কারণে অ্যালেক্সকে সে পুলিশের হাত থেকে মুক্ত করে নেয়, কিন্তু পরবর্তী দিনই সে তাকে তিরস্কার করতে শুরু করে, কারণ যে মহিলাকে সে ইমপ্রেস করার চেষ্টা করেছিল সে ইউএস নেভির অ্যাডমিরাল টেরেন্স শনের একমাত্র মেয়ে স্যাম শন। মানে অ্যালেক্সের এই কর্মকাণ্ড যদি অ্যাডমিরাল জানতে পারে, তাহলে হয়তো স্টোনের চাকরি নিয়েও টানাটানি হতে পারে। আর তাছাড়াও ছোট থেকেই অ্যালেক্সের এইরকম ভুলভাল কাজকর্মের ফলে স্টোন খুবই বিরক্ত, যে কারণে এই মুহূর্তে সে তাকে পরামর্শ দেয় সে যেন তার সঙ্গে নেভিতে যোগ দেয়, যাতে তার জীবনেও শৃঙ্খলা বোধ আসে আর স্টোনকেও তার ভাইয়ের জন্য আর নতুন করে কোনো বিপদে পড়তে না হয়। এবার এইখান থেকে সিন শিফট হয় 6 বছর পর, যেখানে আমরা দেখতে পাই অ্যালেক্স বর্তমানে মার্কিন নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট আর স্যাম নামক সেই মহিলা একজন ফিজিওথেরাপিস্ট। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা বর্তমানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। মানে ওই কর্মকাণ্ডের ফলে স্যাম সত্যি অ্যালেক্সের উপর ইমপ্রেস হয়েছিল। সে যাই হোক, বর্তমানে স্যাম অ্যালেক্সকে মোটিভেট করে সে যেন তাদের সম্পর্ক নিয়ে তার বাবার সঙ্গে কথা বলে, কিন্তু অ্যালেক্স আবার নৌবাহিনীর হেড মানে স্যামের বাবার সাথে কথা বলতে খুবই ভয় পায়, আর এইভাবেই তাদের দিন কাটতে থাকে। কিন্তু ইদানিং টাইমে রিমপ্যাক নামক একটি আন্তর্জাতিক নৌবাহিনী অনুশীলনের আগেই স্যাম অ্যালেক্সকে জোর করে তাদের সম্পর্ক নিয়ে তার বাবার সঙ্গে কথা বলার জন্য। আচ্ছা, এখানে আবারও জানিয়ে রাখি, এই আন্তর্জাতিক নৌবাহিনী অনুশীলনে পৃথিবীর বহু দেশ যোগদান করে, আর এই বছর এই রিমপ্যাক অনুশীলনে চীন, জাপান সহ প্রায় 14টি দেশ যোগদান করেছে, যারা তাদের নিজেদের দেশের নৌবাহিনীর শক্তি প্রদর্শন করবে বাকিদের সামনে। তো এই অনুষ্ঠানের সূচনা পর্বে অ্যাডমিরাল টেরেন্স যখন সমস্ত নৌবাহিনীর উদ্দেশ্যে বক্তব্য রাখছে, ঠিক সেই টাইমেই স্যাম অ্যালেক্সকে নিয়ে উপস্থিত হয় ওই স্থানে, আর তারপর অ্যালেক্সকে জানায় আজই তোমাকে আমার বাবার সঙ্গে কথা বলতে হবে। ফলে অ্যালেক্স কিছুটা নার্ভাস হয়ে একটি বাথরুমে প্রবেশ করে আয়নার সামনে প্র্যাকটিস করতে শুরু করে কিভাবে সে তার অ্যাডমিরালকে তাদের সম্পর্কের কথা জানাবে। কিন্তু ওই মুহূর্তেই জাপানি নৌবাহিনীর ক্যাপ্টেন নাগাটা ওই স্থানে উপস্থিত হয়ে অ্যালেক্সের এই কর্মকাণ্ড নিয়ে হাসাহাসি করতে শুরু করে। ফলে নিমেষের মধ্যেই শুরু হয়ে যায় দুজনের হাতাহাতি মারামারি। আসলে এই নৌবাহিনী অনুশীলনের আগেই প্রতিটি দেশের নৌবাহিনী মিলিত হয়ে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে,
যেখানে একটি দেশের নৌবাহিনী আরেকটি দেশের সঙ্গে ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয়। আর এই বছর জাপান আর ইউএস নৌবাহিনীর ফাইনাল ম্যাচ চলাকালীন জাপানি এই ক্যাপ্টেন নাগাটা অ্যালেক্সকে খেলার মাঠে জোরদার আঘাত করেছিল। ফলে জাপানের কাছে মার্কিন নৌবাহিনী হেরে গিয়েছিল। আর সেই থেকেই অ্যালেক্সের ওই ক্যাপ্টেন নাগাটার প্রতি রাগ রয়েছে, যে কারণেই তারা এই মুহূর্তে মারামারি করতে শুরু করে। ফলে পরবর্তীতে অ্যাডমিরাল টেরেন্স এই নিয়ে তাদের দুজনের কাছে জবাবদিহি করলে তারা দুজন ব্যাপারটিকে পুরোপুরি ঘুরিয়ে দেয়। মানে অ্যাডমিরালের সামনে তারা জানায় তারা বাথরুমে মারামারি করছিল না, তারা একজন আরেকজনকে সাহায্য করছিল। ফলে অ্যাডমিরাল এই কথা শুনে জাপানি ক্যাপ্টেনকে ছেড়ে দিলেও অ্যালেক্সকে জানিয়ে দেয় তার এই সমস্ত কর্মকাণ্ডের ফলে রিমপ্যাক অনুসরণের পরবর্তীতেই তাকে নৌবাহিনী থেকে বহিষ্কার করা হবে। মানে এই মুহূর্তে অ্যালেক্স তার সম্পর্ক নিয়ে কোনো কথাই অ্যাডমিরালকে জানাতে পারে না। তো এরপর শুরু হয় আন্তর্জাতিক সেই নৌবাহিনী অনুশীলন, যেখানে ইউএস স্যামসন নামক একটি জাহাজের নেতৃত্ব দিচ্ছে অ্যালেক্সের দাদা স্টোন হাপার, আর অ্যালেক্স রয়েছে তারই পাশে থাকা একটি জাহাজ ইউএস জন পল জোনসে। আর এই দুই ইউএস জাহাজের একদম পাশেই রয়েছে জাপানি এক ডেস্ট্রয়ার জেডিএস। তো প্যাসিফিক ওশানে নৌবাহিনীর এই মহড়া যখন শুরু হয়, ঠিক তখনই নাসা লক্ষ্য করে মহাকাশ থেকে 5টি ইউএফও তীব্র গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। ফলে নাসার এক সায়েন্টিস্ট ডক্টর নোগ্রাডি প্রথমেই অনুমান করে 6 বছর আগে তারা যে পৃথিবী থেকে একটি রেডিও সিগন্যাল প্রেরণ করেছিল প্ল্যানেট জি এর উদ্দেশ্যে, খুব সম্ভবত ওই রেডিও সিগন্যাল ট্র্যাক করেই এলিয়েনরা পৃথিবীতে আসতে চলেছে। আর আগে থেকেই অনুমান করা যাচ্ছে তারা খুব সম্ভবত ইউএস আইল্যান্ড ওহাইওর দিকে আসছে, যেখান থেকে 3টি স্যাটেলাইট অ্যান্টেনার মাধ্যমে ওই রেডিও সিগন্যাল প্রেরণ করা হয়েছিল। ফলে নাসা থেকে প্রথমেই ওই স্যাটেলাইট সেন্টারে কর্মরত এক বিজ্ঞানী জাপাটার সঙ্গে কন্ট্যাক্ট করে এই বিষয়ে সাবধান করে দেওয়া হয়। আর তারপর পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশকে তৈরি থাকতে বলা হয় বহির্জগৎ থেকে আসতে চলা এই বিপদের মোকাবিলা করার জন্য। তো এই দিকে দেখা যায় ওই 5টি ইউএফওর একটি পৃথিবীতে ল্যান্ড করার আগেই একটি স্যাটেলাইটে ধাক্কা খেয়ে সোজা গিয়ে ক্র্যাশ ল্যান্ড করে চীনের হংকং শহরে, আর বাকি 4টি পতিত হয় প্রশান্ত মহাসাগরের হাওয়াই উপকূলে, যেখানেই বর্তমান টাইমে আন্তর্জাতিক নৌবাহিনীর অনুশীলন চলছে। ফলে গভর্নমেন্ট থেকে সঙ্গে সঙ্গেই মার্কিন নৌবাহিনীকেও এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। আর এই খবর পেয়ে নৌসেনারা যখন তাদের র্যাডার চেক করে, তখন তারা সমুদ্র উপকূলে কোনো কিছুই খুঁজে পায় না। ফলে অ্যাডমিরাল সঙ্গে সঙ্গেই অর্ডার দেয় যত শীঘ্রই সম্ভব তাদের নৌজাহাজ ইউএস স্যামসনের সঙ্গে যোগাযোগ করার জন্য, মানে যে জাহাজের নেতৃত্ব দিচ্ছে স্টোন হপার। আসলে যে জায়গায় ওই ইউএফও 4টি পতিত হয়েছে বলে অনুমান করা হচ্ছে, মহড়া চলাকালীন জন পল জোন্স এবং স্যামসন সহ একটি জাপানি জাহাজ সেই দিকেই অনেকটা এগিয়ে গেছে। তাই ক্যাপ্টেন স্টোন হপারকে এই বিষয়টি খতিয়ে দেখার জন্যই অ্যাডমিরাল তার জাহাজের সঙ্গে যোগাযোগ করার অর্ডার দেয়। এই দিকে দেখা যায় ওই 3টি জাহাজ তাদের সামনে একটি আশ্চর্যজনক ভাসমান কাঠামো লক্ষ্য করে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো তাদের সামনে ওই জিনিসটি তারা চোখে দেখতে পেলেও র্যাডারে তারা কোনো কিছুই দেখতে পায় না। ফলে ক্ষণিকের জন্য তারা মনে করে এটা হয়তো তাদের নৌবাহিনী অনুশীলনেরই একটি অংশ, কিন্তু পরবর্তীতেই তাদের যখন মনে হয় এটা সত্যি কোনো অজ্ঞাত বস্তু, তখনই জন পল জোন্স জাহাজ থেকে অ্যালেক্স তার 2 গ্রুপ মেম্বারকে নিয়ে একটি ছোট্ট বোর্ডের মাধ্যমে সেই দিকে রওনা হয় ওই জিনিসটি আসলে কি এইটা দেখার জন্য। এই দিকে দেখা যায় এই সময়ের মধ্যেই সারাও উপস্থিত হয় হাওয়াই উপকূলের একটি পাহাড়ে। আসলে সারা যেহেতু একজন ফিজিওথেরাপিস্ট, তাই সে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ একটি অবসরপ্রাপ্ত ইউএস আর্মি কর্নেলকে ওই পাহাড়ে নিয়ে যায় মাইন্ড ফ্রেশ করানোর জন্য। মানে আমরা যেমন পাহাড়ে ঘুরতে যাই মন ভালো করার জন্য, এখানেও ঠিক সেই রকমই। কারণ এই অবসরপ্রাপ্ত আর্মি কর্নেল মিক 2টি পা হারিয়ে বর্তমানে একদমই দিশেহারা হয়ে পড়েছে, যে কারণেই তার আর্টিফিশিয়াল পা থাকলেও বর্তমানে সে ওই পা আর ইউজ করতে চাইছে না। আর এটা দেখেই স্যাম তাকে মোটিভেট করার জন্য এই পাহাড়ে হাইকিং এ নিয়ে আসে, যেখানেই রয়েছে স্যাটেলাইট অ্যান্টেনার সেই বেশ। যাই হোক, ওদিকে অ্যালেক্স সেই ভাসমান কাঠামোর কাছে উপস্থিত হয়ে যখনই সেটা সে টাচ করে, তখনই একটি তীব্র শক খেয়ে অ্যালেক্স দূরে ছিটকে যায়। আর পরবর্তীতেই দেখা যায় ওই কাঠামোর 2টি স্টেজ আকৃতির প্ল্যাটফর্ম থেকে ইলেকট্রোম্যাগনেটিক পালস নির্গত হয়ে উপকূলের বেশ কিছুটা অংশ সহ সমুদ্রের বিশাল একটি অংশ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ঘিরে ফেলে। আর ওই 3টি জাহাজ সেই ফিল্ডের মধ্যে ফেসে যায়, যারা কোনোভাবেই আর বাইরের সঙ্গে যোগাযোগ করতে পারে না। ফলে মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল যখন তাদের জাহাজের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়,
তখনই সে এয়ারফোর্সকে অর্ডার দেয় ওই জায়গায় কি হচ্ছে সেটা দেখার জন্য। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ওই ফিল্ডে ধাক্কা খেয়ে ফাইটার প্লেনও ধ্বংস হয়ে যায়। আর এইদিকে জলের তলায় থাকা বাকি 3টি ইউএফও এক এক করে তাদের 3 জাহাজের সম্মুখে উপস্থিত হয়। মানে 4টি ইউএফওর একটি থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়, আর বাকি 3টি এই 3 জাহাজের সঙ্গে মোকাবিলা করার জন্য রেডি হয়ে যায়। এবার এই রকম অপরিচিত শিপ দেখে স্টোন যখন একটি হুইসেলের মাধ্যমে তাদেরকে সতর্ক করে, তখন তারাও ওই হুইসেলের রিপ্লাইয়ে একটি সুপারসনিক সাউন্ড নির্গত করে, যেটাতে আঘাতপ্রাপ্ত হওয়ার পরেই ক্যাপ্টেন স্টোন সঙ্গে সঙ্গেই অর্ডার দেয় ওই আননোন শিপগুলির উপর আক্রমণ করার জন্য। ফলে ক্যাপ্টেনের অর্ডার অনুযায়ী একবার যখন তাদের জাহাজ থেকে ফায়ার করা হয়, ইউএফও গুলি তখন তাদের আত্মরক্ষার স্বার্থে জাপানি ডেস্ট্রয়ার সহ জন পল জোন্স জাহাজটি পুরোপুরি ধ্বংস করে দেয়। যে দৃশ্য দেখে অ্যালেক্স রাগান্বিত হয়ে তার নিজের জাহাজে ফিরে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য সামনের দিকেই এগোতে শুরু করে, কারণ বর্তমান টাইমে এখানে সব থেকে সিনিয়র অফিসার অ্যালেক্স। তাই ক্যাপ্টেন না থাকাকালীন অ্যালেক্সই এখন এই জাহাজের ক্যাপ্টেন। তাই তার কথা অনুযায়ী জাহাজ সামনের দিকেই এগোতে শুরু করে। কিন্তু তারই জাহাজের কিছু ক্রু মেম্বার যখন তাকে রিকোয়েস্ট করে জাপানি জাহাজের কিছু মেম্বার এখনো জীবিত রয়েছে, তাই তাদের উচিত আগে তাদেরকে উদ্ধার করা, তখন এক প্রকার বাধ্য হয়েই তাদের কথা মতো সে জাহাজ ঘুরিয়ে সেই জাপানি নৌসেনাদের উদ্ধার করতে শুরু করে। আর যেহেতু ওই জাহাজ ঘুরিয়ে নেওয়া হয়, তাই ইউএফও গুলিও তাদের উপর আক্রমণ বন্ধ করে দেয়। কিন্তু একই টাইমে রোলার টাইপ দেখতে 3টি অদ্ভুত ড্রোন এবং একটি ছোট্ট এয়ারক্রাফট একটি ইউএফও থেকে নির্গত হয়ে সোজা রওনা হয় আইল্যান্ডের দিকে, যেখানে প্রথমেই ওই 3টি ড্রোন আইল্যান্ডের সামরিক ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়, আর তারপর হাইওয়ের একটি ওভারব্রিজ মিডল থেকে ভেঙে দেয়। আর ওই এয়ারক্রাফটটি সোজা উপস্থিত হয় আইল্যান্ডে থাকা সেই স্যাটেলাইট টাওয়ার সেন্টারে। মানে ওই ড্রোনগুলি সামরিক ঘাঁটি ধ্বংস করে দেয় যাতে সেনাবাহিনীরা কোনোভাবেই তাদের কাজে বাধা দিতে না পারে, আর হাইওয়ের মিডল থেকে ভেঙে দেওয়া হয় যাতে নতুন করে আর কেউ ওই স্যাটেলাইট টাওয়ার সেন্টারের দিকে না আসতে পারে, কারণ তারা ওই স্যাটেলাইট টাওয়ার গুলিকে ব্যবহার করে তাদের নিজেদের গ্রহতেই একটি সংকেত পাঠাবে, যাতে বাকিরাও তাদের মতোই পৃথিবীতে উপস্থিত হতে পারে। আসলে যে ইউএফওটি স্যাটেলাইটে ধাক্কা খেয়ে হংকং এ ক্র্যাশ ল্যান্ড করেছিল, সেটাই ছিল এই এলিয়েনদের যোগাযোগকারী স্পেসশিপ। আর এখন যেহেতু সেটি ধ্বংস হয়ে গেছে, তাই এই স্যাটেলাইট টাওয়ার ব্যবহার করেই তারা তাদের নিজেদের গ্রহের সঙ্গে যোগাযোগ করবে। যাই হোক, এদিকে যে এই স্যাটেলাইট টাওয়ারের কাছাকাছি স্যাম এবং সেই অবসরপ্রাপ্ত সেনা হাইকিং এসেছিল, তাদের কাছে কিছু পুলিশ ভ্যান উপস্থিত হয়ে তাদেরকে অর্ডার দেয় তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব এই স্থান থেকে চলে যায়, কারণ এই স্থানে বর্তমানে এলিয়েনরা অ্যাটাক করেছে। কিন্তু পুলিশরা চলে যাওয়ার পর স্যাম এখান থেকে ফিরে যেতে চাইলেও ওই অবসরপ্রাপ্ত সেনা আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার মনে হয় এলিয়েন দেখার সৌভাগ্য এইরকম বারবার হবে না। আর তাছাড়াও এইরকম বিপদের টাইমে একজন সেনার পিছনে পিছিয়ে যাওয়া একদমই উচিত হবে না। ফলে স্যামও এক প্রকার বাধ্য হয়েই তার সঙ্গে সামনের দিকে এগোতে শুরু করে। আর কিছুটা গিয়েই তারা দেখতে পায় যে সমস্ত পুলিশগুলি তাদের বারণ করে সামনের দিকে এগিয়ে গিয়েছিল, তাদের গাড়িগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং তারাও সকলে মারা গেছে। যেটা দেখে স্যাম কোন প্রকারে সেখান থেকেই একটি গাড়ির চাবি উদ্ধার করার চেষ্টা করে, কারণ যে জায়গায় পুলিশগুলি তাদেরকে ফিরে যাওয়ার জন্য অর্ডার দিয়েছিল, সেখানেই তারা তাদের একটি গাড়ি রোড ব্লক করার জন্য রেখে এসেছিল। আর এই মুহূর্তে সেই গাড়ির চাবি স্যাম এখান থেকে উদ্ধার করে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু এলিয়েন ওই টাইমে সেই স্থানে এসে পড়ে। যদিও স্যামকে দেখতে না পেয়ে তারা ফিরে গেলে স্যাম এবং কর্নেল দুজনেই ফিরে আসে সেই গাড়িতে, যেখানেই আবার তাদের সঙ্গে দেখা হয় এই স্যাটেলাইট টাওয়ার বেসে কর্মরত সায়েন্টিস্ট জাপাটার সঙ্গে, যে ওই এলিয়েনগুলি তার বেসে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই পালিয়ে এসেছে। যাই হোক, ওইদিকে দেখা যায় জাপানি সেই জাহাজের ক্যাপ্টেন সহ বেশ কিছু ক্রু মেম্বারকে উদ্ধার করার পর একটি স্থান থেকে তারা একটি এলিয়েনের বডিও উদ্ধার করে। মানে ওই ইউএফও গুলি থেকে বিভিন্ন সরঞ্জাম ওই স্যাটেলাইট টাওয়ার সেন্টারে নিয়ে যাওয়ার টাইমে কিছু ভাবে তাদের একটি এয়ারক্রাফট ধ্বংস হয়ে যায় এবং এই এলিয়েনটি আহত হয়ে পড়ে, যাকেই তারা জল থেকে উদ্ধার করেছে। ফলে এই টাইমে অ্যালেক্স কৌতূহলবশত ওই এলিয়েনের হেলমেট ওপেন করে যখনই তার চোখে একটি টর্চ মারে, তখনই সে চিৎকার করে ওঠে। আর ঠিক এই টাইমেই দেখা যায় অন্য একটি এলিয়েন তাদের ওই জাহাজে উপস্থিত হয়ে তাদের সকলের সামনে থেকে ওই আহত এলিয়েনকে নিয়ে চলে যায়। আর একটি এলিয়েন তাদের উপর আক্রমণ করলে
অ্যালেক্সের চালাকিতে কোনোভাবে তারা ওই এলিয়েনটিকে ধ্বংস করতে সক্ষম হয়। কিন্তু হতাশার ব্যাপার হলো অ্যালেক্স যখন ওই আহত এলিয়েনের হেলমেট ওপেন করে তখন ক্ষণিকের জন্য অ্যালেক্স টেলিপ্যাথিক ভাবে ওই এলিয়েনের সঙ্গে সংযুক্ত হয়ে পড়ে। আর তার ফলেই অ্যালেক্স জানতে পারে এই এলিয়েনরা পৃথিবী জয় করার জন্যই এখানে উপস্থিত হয়েছে, মানে যে কোনো উপায়ে তাদেরকে আটকাতেই হবে। কিন্তু রাত হয়ে আসায় তাদের কাছে এখন আর কোনো উপায় নেই ওই ইউএফও গুলির সঙ্গে লড়াই করার, কারণ তাদের র্যাডার বর্তমানে কাজ করছে না। তাই রাতের অন্ধকারে ওই ইউএফও গুলিকে দেখা একদমই অসম্ভব। কিন্তু এই টাইমেই সেই জাপানি জাহাজের ক্যাপ্টেন মানে মিস্টার নাগাটা অ্যালেক্সকে পরামর্শ দেয় র্যাডার ছাড়াও তারা একটি বিশেষ উপায়ে ওই ইউএফও গুলিকে ধ্বংস করতে পারে। কিন্তু অ্যালেক্স যখন জানতে চায় কি সেই উপায়, তখনই সে জানায় আগাম সুনামি সতর্কতা দেওয়ার টাইমে যে টেকনোলজি ব্যবহার করা হয় সেই টেকনোলজি ইউজ করেই তারা ইউএফও গুলির লোকেশন বের করতে পারবে। কারণ ওই টেকনোলজিতে জলের কম্পাঙ্ক মাপা হয়, আর ইউএফও গুলি যেহেতু বর্তমানে চলমান তাই ওই স্থানের কম্পাঙ্ক সাধারণ স্থানের থেকে অনেক বেশি হবে। আর সত্যি এই টেকনোলজি কাজে লাগিয়ে দুটি ইউএফও তারা ওই রাতের মধ্যেই ধ্বংস করে দেয়। কিন্তু আরেকটি ইউএফও এদের প্ল্যান বুঝতে পেরে বারবার তার জায়গা চেঞ্জ করে তাদের দিকে এগোতে শুরু করলে অ্যালেক্স সম্পূর্ণ আলাদাই একটি প্ল্যান করে ওই ইউএফওটিকে ধ্বংস করার। আসলে কিছুক্ষণ আগেই অ্যালেক্স তার একটি ক্রু মেম্বারের থেকে জানতে পেরেছে ওই এলিয়েনরা যে হেলমেট ব্যবহার করে সেটা গাঢ় কালো একটি কাঁচ দিয়ে ঢাকা। আর ওই টাইমে অ্যালেক্স যে ওই এলিয়েনের চোখে টর্চ মেরেছিল সেই টাইমে এসে চিৎকার করে উঠেছিল। মানে খুব সম্ভবত ওই এলিয়েনরা আলো একদমই পছন্দ করতে পারে না। আর এইটাকেই তাদের হাতিয়ার বানানোর প্ল্যান করে অ্যালেক্স তার জাহাজকে সোজা উপকূলের দিকে নিয়ে যেতে শুরু করে। আর ওইদিকে বিজ্ঞানী জাপাটা শ্যাম এবং মিককে বর্ণনা করে এলিয়েনরা তাদের এই স্যাটেলাইট অ্যান্টেনা ব্যবহার করে নিজেদের শক্তি বৃদ্ধির জন্য আরো এলিয়েনকে মহাকাশ থেকে ডেকে আনবে। আর তখন পৃথিবীকে বাঁচানো একদমই অসম্ভব হয়ে যাবে। কিন্তু এই সিগন্যাল পাঠাতে এখনো তাদের সকাল পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ আকাশে থাকা যে স্যাটেলাইটের মাধ্যমে সিগন্যালটি আরো দূরে পৌঁছাবে সেই স্যাটেলাইট একটি নির্দিষ্ট টাইমেই এই স্থানের উপরে আসে। তাই সেই টাইম ছাড়া এলিয়েনরা তাদের সঙ্গীদের সিগন্যাল পাঠাতে পারবে না। তো এইটা জানার পরেই শ্যাম এবং মিক জাপাটাকে তাদের ওই সেন্টার থেকে যে কোনো উপায়ে একটি স্যাটেলাইট ফোন আনতে বলে। আর জাপাটাও কোনো প্রকারে সেই ফোন নিয়ে তাদের কাছে হাজির হলে তারা ওই ফোনের মাধ্যমেই কোনো সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। আর সৌভাগ্যবশত অ্যালেক্সের জাহাজের সঙ্গেই তাদের কন্ট্যাক্ট হয়ে যায়। তাই অ্যালেক্সকে তারা জানিয়ে দেয় তাদের হাতে আর মাত্র 4 ঘন্টা রয়েছে, আর এর মধ্যেই তাদেরকে ওই এলিয়েনদের আটকাতে হবে, না হলে আর কোনোভাবেই পৃথিবীকে বাঁচানো যাবে না। তো এইটা শুনেই অ্যালেক্স তাদেরকে ওই স্থান থেকে চলে যেতে বলে নিজে লেগে পড়ে তার নির্দিষ্ট প্ল্যানে। আর সত্যিই দেখা যায় ভোর হওয়ার সাথে সাথে সূর্যের আলোকে কাজে লাগিয়ে 3 নাম্বার ইউএফওটিও তারা ধ্বংস করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ড্রোনগুলি ওই স্থানে উপস্থিত হয়ে অ্যালেক্সের জাহাজকেও সম্পূর্ণ ধ্বংস করে দেয়। যদিও তারা একদম উপকূলবর্তী এলাকায় থাকায় প্রত্যেকেই এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। যার পর তারা কাছেই থাকা একটি মিউজিয়ামে উপস্থিত হয়, কারণ মিউজিয়ামটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার হওয়া একটি যুদ্ধ জাহাজ, যেটা পুরনো হওয়ার কারণে মার্কিন সরকার সেটাকে একটি মিউজিয়ামে রূপান্তরিত করেছে। আর ওই জাহাজে কর্মরত প্রতিটি নৌসেনাকেই ওই মিউজিয়ামে চাকরি দিয়েছে। তো অ্যালেক্স এই বিপদের টাইমে ওই জাহাজে উপস্থিত হয়ে ওই সমস্ত অবসরপ্রাপ্ত নৌসেনাদের যখন রিকোয়েস্ট করে এই জাহাজ তাদের হাতে হস্তান্তর করার জন্য, তখন ওই সমস্ত প্রবীণ নৌসেনারাও জাহাজ হস্তান্তর করার সাথে সাথে তাদেরকে এই কাজে সাহায্য করার জন্য কাজে লেগে পড়ে। আর অবশেষে এই পুরনো জাহাজের মাধ্যমেই অ্যালেক্স চালাকি করে অবশিষ্ট থাকা এলিয়েনদের সেই মাদারশিপটিও ধ্বংস করে দেয়। কিন্তু এইদিকে স্যাটেলাইট টাওয়ার সেন্টারে থাকা এলিয়েনরা তাদের কাজ কমপ্লিট করে ওই টাওয়ারের মাধ্যমে সেই রেডিও ফ্রিকোয়েন্সিও প্রেরণ করতে শুরু করে, যেটা দেখে শ্যাম, মিক এবং জাপাটা তাদের গাড়ির মাধ্যমেই এলিয়েনদের ওই কর্মকাণ্ড বন্ধ করে দেয়। কিন্তু এলিয়েনরা কোনো প্রকারে আবারও তাদের সেই কাজ শুরু করলে শ্যাম, মিক এবং জাপাটা ওই স্থান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়। আর অ্যালেক্স তার জাহাজে থাকা রকেট লঞ্চারের মাধ্যমে ওই স্থানটি পুরোপুরি উড়িয়ে দেয়। ফলে এলিয়েনদের ওই যোগাযোগ ব্যবস্থাও সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়।
কিন্তু এইদিকে এলিয়েনদের ওই মাদারশিপটি সম্পূর্ণ জলের তলায় চলে যাওয়ার আগেই সেখান থেকে সেই গোল্ড ড্রোনগুলি আবারও নির্গত হয়। ফলে অ্যালেক্স ভেবে নেয় তাদের টাইম এখানেই সমাপ্ত হয়েছে। কিন্তু ওই মাদারশিপটি ধ্বংস হয়ে যাওয়ার ফলে সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডও ক্লোজ হয়ে যায়, যেটা দেখেই অ্যাডমিরালের অর্ডারে সমস্ত ফাইটার জেট সেই দিকে ছুটে আসে। আর ফাইনালি ওই ড্রোনগুলিকে ধ্বংস করে অ্যালেক্স এবং তার টিমকে বিপদের হাত থেকে উদ্ধার করে এবং পৃথিবীও একটি বড় বিপদের হাত থেকে মুক্তি পায়। এর বেশ কিছুদিন পর দেখা যায় গভর্নমেন্ট থেকে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ওই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত নৌসেনাদের পুরস্কৃত করা হয় এবং অ্যালেক্সকে লেফটেন্যান্ট থেকে কমান্ডার পদে উত্তীর্ণ করা হয়। আর একই সঙ্গে অ্যালেক্সের দাদার স্মরণে তাকে একটি নেভি ক্রস প্রদান করা হয়। কিন্তু এরপরেও অ্যালেক্স যখন স্যামের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অ্যাডমিরালের সঙ্গে কথা বলে, অ্যাডমিরাল তখন তার ওই প্রস্তাব প্রথমেই প্রত্যাখ্যান করে। কিন্তু পরবর্তীতেই অ্যালেক্সকে তিনি লাঞ্চে আমন্ত্রণ জানায়, মানে তাদের সম্পর্ক তিনি মেনে নেন। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য